আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েলের ৩ অঞ্চলে একযোগে বেজে উঠল সাইরেন। এদিকে গাজায় খাদ্য সংগ্রহ করতে গিয়ে নিহত শতাধিক। আর থাকছে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ চলবে বলছে হামাস। আরও জানিয়ে দিব কিয়েভে রাতভর রাশিয়ার হামলা, নিহত ৩১। সর্বশেষ জানিয়ে দেব হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পর সবচেয়ে শক্তিশালী বোমা প্রকাশ্যে আনল তুরস্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ফের ইসরায়েলের ৫ অঞ্চলে একযোগে বেজে উঠল সাইরেন। ইয়েমেন থেকে ছোড়া একটি ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশেই ভূপাতিত করেছে দেশটির সামরিক বাহিনী। শনিবার স্থানীয় সময় রাতে তেল আবিব, জেরুজালেম এবং ডেড সি অঞ্চলে একযোগে বেড়ে উঠেছে বিমান হামলা সাইরেন। এরপর ইসরায়েলি বাহিনী জানায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে জানায়, গত ১ মাসে ইয়েমেন থেকে এ নিয়ে ১৫টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এদিকে হুতি যোদ্ধারা আনসারুল্লাহ নামে পরিচিত, তারা হামলার দায় স্বীকার করে জানায়, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা এখনও পর্যন্ত ইসরায়েলের দিকে ৭০টি ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৮টি অস্ত্র সজ্জিত ড্রোন ছড়েছে। তবে সর্বশেষ এই হামলায় এখনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে গাজায় খাদ্য সংগ্রহ করতে গিয়ে নিহত শতাধিক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় খাদ্য সংগ্রহ করতে গিয়ে দুদিনে ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছে আরও কয়েক ডজন। শুক্রবার জাতিসংঘের এক কর্মকর্তা এই তথ্য জানান। খবর অ্যানাদুলো এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের একজন কর্মকর্তা গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের ক্রমবর্ধমান প্রাণহানি এবং আহত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, বিশেষ করে যারা মৌলিক খাদ্য সরবরাহ নিশ্চিত করতে গিয়ে হতাহত হচ্ছেন। মানবিক বিষয় সমন্বয়ক অফিস এর উদ্ধৃতি দিয়ে জাতিসংঘের উপমুখপাত্র ফারদান এক সাংবাদিকদের বলেছেন, খাদ্য অনুসন্ধান করতে গিয়ে বিপুল সংখ্যক মানুষ নিহত এবং আহত হয়েছে বলে জানা গেছে। ফারহান হক বলেছেন, আমাদের মানবাধিকার সহকর্মীদের মতে গত ২ দিনেই ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। তানবাহি বহরের পথে বা ইসরায়েলি সামরিক বাহিনীর বিতরণ কেন্দ্রের কাছেও শত শত মানুষ আহত হয়েছেন। তার মতে খাবার খোঁজার জন্য কখনো কাউকে জীবনের ঝুঁকি নিয়ে বাধ্য করা উচিত নয়। ফারহাদ আরও বলেছেন, বেসামরিক সর্বদা সুরক্ষিত রাখতে হবে এবং সম্প্রদায় স্তরের সাহায্য বিতরণকে বাধাগ্রস্ত না করে সহজ করতে হবে। জাতিসংঘের এই কর্মকর্তা জোর দিয়ে বলেছেন, মাসব্যাপী জীবনযাপনের জন্য প্রয়োজনীয় মৌলিক পণ্যের অভাব সংকটে আরও গভীর করেছে, যা কেবল গাজায় অনিয়ন্ত্রিত সাহায্য প্রবাহের মাধ্যমেই সমাধান করা যেতে পারে। তিনি বলেছেন, মানবিক কর্মীদের নিরাপদ এবং মর্যাদাপূর্ণভাবে সাহায্য পৌঁছে দেওয়ার জন্য দ্রুত, নিরাপদ এবং অবাধে প্রবেশাধিকার থাকতে হবে। তিনি আরও বলেছেন, ইসরায়েলি কর্তৃপক্ষ আমাদের দলগুলোকে যে পথে দিয়ে গাড়ি চালানো নির্দেশ দেয় সেগুলো প্রায়শই বিপজ্জনক, যানজটপূর্ণ বা দুর্গম। যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েলি সেনাবাহিনী ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। এতে ৬০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগ নারী ও শিশু। অবিরাম গোলা বর্ষণের ফলে উপত্যকাটি প্রায় ধ্বংস হয়ে গেছে এবং তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ চলবে বলছে হামাস। স্বাধীন এবং সার্বভৌমত্ব ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়ায় প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। গত মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তর থেকে দেওয়া এক ভাষণপত্রে অস্ত্রত্যাগের আহ্বানের জবাবে সংগঠনটি এই প্রতিক্রিয়া জানিয়েছে। বৃহস্পতিবার হামাসের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, দখলদার অবসান এবং জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন এবং পূর্ণাঙ্গ সার্বভৌমত্ব ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ থামবে না। মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তর থেকে দেওয়া এক ঘোষণা করা হয়েছিল, গাজায় যুদ্ধ বন্ধে হামাসকে তার শাসনের অবশ্যই অবসান ঘটাতে হবে এবং আন্তর্জাতিক অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে ফিলিস্তিনি প্রতিপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করতে হবে। সার্বভৌমত্ব এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যের সঙ্গে এটি গতিপূর্ণ। সৌদি আরব, কাতার, ফ্রান্স এবং মিশর সহ ১৭টি দেশ, ইউরোপীয় ইউনিয়ন এবং আরব লীগ ঘোষণাপত্রটি সমর্থন করেছে। এটি দ্য নিউ ইয়র্ক ঘোষণাপত্র হিসেবে পরিচিত পেয়েছে। বৃহস্পতিবার আলাদা এক বিবৃতিতে শুক্রবার, শনিবার এবং রোববার বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্র দেশগুলোর দূতাবাসের বাইরে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছে হামাস।
ইসরায়েলের আগ্রাসন বন্ধ হওয়া না পর্যন্ত তারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে তারা। গাজায় কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন উপত্যকাটিতে অনাহারে আরও 2 শিশু এবং 1 তরুণ মারা গেছে। এ নিয়ে সেখানে অনাহারে মৃতের সংখ্যা বাড়ল 160 জনে, তাদের মধ্যে 90 জনই শিশু। কিয়েভে রাতভর রাশিয়ার হামলা, নিহত 31। ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত একের পর এক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে নারী এবং শিশু সহ অত্যন্ত নিহত হয়েছে 31 জন এবং আহত হয়েছে আরও 150 জন। শনিবার 2 আগস্ট ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত 31 জনের মধ্যে 16 জন শিশু এবং কয়েকজন বয়স্ক প্রাপ্ত রয়েছে। সবচেয়ে কম বয়সী নিহত শিশুটির বয়স ছিল মাত্র 2 বছর। নিহতদের স্মরণে শনিবার জাতীয় শোক দিবস পালন করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। পাশাপাশি নিহত এবং আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। জেলেনস্কির দাবি, রুশ বাহিনীর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় বাড়িঘর, আবাসিক ভবন, স্কুল, কিন্ডারগার্টেন, চিকিৎসা কেন্দ্র, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ধরনের 100টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী কিয়েভের আবাসিক এলাকায় একটি বড় 9তলা ভবনের বিশাল অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে পড়েছে। তিনি বলেছেন, ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচে দুর্যোগ মোকাবেলা অধিদপ্তরের কর্মীরা অনুসন্ধানে তৎপরতা চালাচ্ছেন। আমরা এখনো জানি না কত মানুষ এসব ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন। এভির প্রতিবেদনে বলা হয়েছে, 2022 সালের অক্টোবর শহরে বিমান হামলা শুরু হওয়ার পর থেকে এটাই সর্বোচ্চ সংখ্যক শিশু নিহত এবং আহত হওয়ার ঘটনা ঘটল। গত বছরের জুলাইয়ের পর থেকে এটি ছিল সবচেয়ে মারাত্মক আক্রমণ, যেখানে 33 জন নিহত হয়েছিল। 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সে সময় বলেছিলেন, অভিযানে শুধু ইউক্রেনের সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হবে। অভিযানে 8 মাসের মাথায় 2022 সালের অক্টোবরে কিয়েভে হামলা শুরু করে রুশ সেনারা। এটি ছিল ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার প্রথম হামলা। শুক্রবারের টেলিগ্রাম বার্তায় জেলেনস্কি জানিয়েছে, সদ্য বিদায় নেওয়া জুলাই মাসের শুরু থেকে শেষ পর্যন্ত ইউক্রেনে মোট 5100টিরও বেশি ব্ল্যাকআউট বোমা এবং 3800 শাহেদ ড্রোন এবং প্রায় 2600টি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে 2128টি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পর সবচেয়ে শক্তিশালী বোমা প্রকাশ্যে আনল তুরস্ক। হাইপারসনিক শব্দের চেয়ে 5 গুণ গতিশীল ক্ষেপণাস্ত্রের পর এবার সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা আরও এক গণবিধ্বংসী মারণাস্ত্র প্রকাশ্যে এনে গোটা বিশ্বের ভয় ধরালো তুরস্ক। যুদ্ধবিমান থেকে এই বোমা ছুটতে পারলে চোখের নিমিষে গুড়িয়ে যেতে পারে শত্রু দেশের একাধিক শহর। পাশাপাশি কৌশলগত অবকাঠামো বা সামরিক ইউনিটকে পুরোপুরি নিশ্চিহ্ন করার সক্ষমতা রয়েছে বোমাটির। আর এতেই চিন্তার ভাঁজ পড়েছে ভারত, ইসরায়েল সহ আমেরিকার কপালেও। ইউরোপের রুশ মানুষ খ্যাত তুরস্ক গত কয়েক বছরে দুনিয়ার বিভিন্ন প্রান্তে চলা সংঘর্ষে বারবার খবরের শিরোনাম হয়েছে একাধিক হাতিয়ার নিয়ে। সেই তালিকায় রয়েছে ভেক্টর B2 হামলাকারী ড্রোন থেকে শুরু করে রকেট এবং ক্ষেপণাস্ত্র। এবার কি তাতে যুক্ত হলো আঙ্কারার তৈরি সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, নাকি কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান? উঠে এলো এমন সব প্রশ্ন। চলতি বছরের জুলাইয়ে 17তম আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা 2025-এর আয়োজন করে তুর্কি প্রশাসন। সেখানে সবচেয়ে শক্তিশালী গণবিধ্বংসী অপারমাণবিক সহ জোড়া বোমা প্রথমবারের প্রকাশ্যে আনে আঙ্কারা। সেগুলো একটি নাম জ্যাকাব, স্থানীয় ভাষায় এর অর্থ হলো ক্রোধ। দ্বিতীয়টি হলো হারলেট বা ভূত। দুটি বোমাই তৈরি করেছে প্রেসিডেন্ট এরদোগানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন গবেষণা এবং উন্নয়ন কেন্দ্র। তুর্কি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গাজাপের ওজন আনুমানিক 2000 পাউন্ড বা 950 কেজি। শত্রুর উপর আঘাত আনার সময় একসঙ্গে একাধিক বিস্ফোরণ ঘটানোর সক্ষমতা রয়েছে। বিস্ফোরণের সময় 1 কিলোমিটার ব্যাটাসের মধ্যে 10,000 টুকরো ছড়িয়ে যাওয়ার দৃশ্য নিয়ে এর নাশকতায় তৈরি করেছে আঙ্কারার প্রতিরক্ষা গবেষকরা। সদ্য প্রকাশ্যে আসা বোমাগুলোর শক্তি প্রসঙ্গে গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন গবেষণা এবং উন্নয়নের